শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েল, বহু হতাহতের খবর। জানিয়ে দেব জাতিসংঘের প্রতি হামাসের আহ্বান, শিশুদের উপর গণহত্যার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করুন। এছাড়া রয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভানিয়া সংসদে বিল পাস। জানিয়ে দেব ঘাঁটিতে বিস্ফোরণ, 9 ইসরায়েলি সেনা আহত। এছাড়া রয়েছে লোকসভা নির্বাচন, দিল্লিতে তৎপর দুই পক্ষ, সরকার গঠনে জোড়া বৈঠক আজ। সর্বশেষ রয়েছে রাশিয়ার নেতৃত্বাধীন আরেকটি অর্থনৈতিক সংস্থার সদস্য হচ্ছে ইরান। হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ ইসরায়েল, বহু হতাহতের খবর। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটাই নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের এবং কর্মকর্তাদের ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্কতা রয়েছে। সোমবার হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় দখলদার ইসরায়েল লেবানন সীমান্তে এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার ফাইটার, উদ্ধারকারী দল এবং প্রকৃতি ও পার্ক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল। ওই সমস্ত এলাকায় হাজার হাজার মানুষ নিরাপদে চলে গেছে, যাদের এই এলাকায় খুব শিগগিরই ফেরার সম্ভাবনা নেই। এই অবস্থায় ইসরায়েলের বর্বর বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ করবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাটের উপর ড্রোন ও রকেট দিয়ে হামলা চালায়। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো সূত্র থেকে ধারণা করা হচ্ছে যে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত 500 সেনা নিহত এবং মারাত্মক আহত হয়েছেন। এদিকে জাতিসংঘে হামাসের আহ্বান, শিশুদের উপর গণহত্যার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিষ্পাপ শিশুদের উপর অব্যাহতভাবে গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। 4 জুন বিশ্ববাসী জাতিসংঘে ঘোষিত আগ্রাসনের শিকার নিরপরাধ শিশু দিবস উদযাপন করছে। তখন গাজার শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েল বর্বর গণহত্যাকে অব্যাহত রেখেছে। দখলদার সেনারা শুধু গাজা উপত্যকার বিভিন্ন শহর ও জনপদের ঘরবাড়ি ও ভবন ধ্বংস করেই ক্ষান্ত হননি, তারা গণহত্যার পাশাপাশি গাজা উপত্যকায় যাতে মানবিক ত্রাণ, এমনকি ঔষধ ও পানি পৌঁছাতে না পারে সেই জন্য তারা বাধা সৃষ্টি করে চলেছে। হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর ঘৃণ্য অপরাধ ও ভয়াবহ গণহত্যা চালিয়েছে। বিশেষ করে নিরপরাধ শিশুদের উপর সরাসরি তারা সন্ত্রাসবাদ ও অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে। হামাস বলছে, জাতিসংঘের রিপোর্ট অনুসারে প্রতি 10 মিনিটে গাজায় একটি করে শিশু আহত কিংবা নিহত হচ্ছেন। এভাবে গত 7 মাস ধরে 14,000-এরও বেশি শিশুকে গাজা উপত্যকায় হত্যা করা হয়েছে। গত 4 বছরে সারা বিশ্বে যুদ্ধ ও সহিংসতায় যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি শিশু মারা গেছে গাজা উপত্যকায়। এই অবস্থায় নিরাপত্তা শিশুদের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক, আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হামাস। ইহুদিবাদীদের এই ভয়াবহ অপরাধ ও হত্যাযজ্ঞের পরও সেখানে সেই দেশে যে সমস্ত দেশ বা সংস্থা বর্বর ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারছে না, তারা মানব সভ্যতার জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছে হামাস। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভানিয়ার সংসদে বিল পাস। ইউরোপের দেশ স্লোভানিয়ার পার্লামেন্ট রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে একটি বিল ডিক্রি পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই বিল পাস করা হয়। সরকার সমর্থিত বিলের পক্ষে স্লোভানিয়ার পার্লামেন্টের 90 সদস্যের মধ্যে 51 জন ভোট দেন। এর আগে ঘণ্টা 6 আগে বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়। খবর অনুসারে বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাভুটি অর্জন করেন। তাদের মধ্যে একজন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন কিন্তু ভোট দেননি। ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে গণভোটের আয়োজনের দাবি তুলেছিলেন বিরোধীরা। তবে বিলের পক্ষে ভোট দেওয়া 52 সদস্য সহ সেই প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন। ভোটাভুটির পর স্লোভানিয়া প্রধানমন্ত্রী রবার্ট গোলাব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দেন। তিনি লিখেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এই উদ্যোগ পশ্চিম তীরে আর গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে আশার বার্তা পৌঁছে দেবে। গত সপ্তাহে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর একই উদ্যোগ গ্রহণ করে স্লোভানিয়া। এদিকে ঘাঁটিতে বিস্ফোরণ, 9 ইসরায়েলি সেনা আহত।
ইসরায়েলের দক্ষিণে সেনাবাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণে ৯ জওয়ান আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার দক্ষিণে ইসরায়েলের একটি ঘাঁটিতে বিস্ফোরণের এই ৯ সেনা আহত হয়েছেন। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে ২ সেনা গুরুতর আহত হয়েছেন, অন্য ২ জন মাঝারি আঘাত পেয়েছেন এবং অন্য ৫ জন সামান্য আহত হয়েছেন, যাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে আইডিএফ বিস্ফোরণের তদন্ত করছে। এদিকে লোকসভা নির্বাচন দিল্লিতে তৎপর ২ পক্ষ সরকার গঠনে জোড়া বৈঠক আজ। ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করেছে গতকাল। এখন দেশটিতে চলছে মেরুকরণের খেলা। কে সরকার গড়বে আর কে সরকার ভাঙবে তা বুধবার ৫ই জুন ঠিক হয়ে যেতে পারে। যদিও সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, তবে বিরোধী ইন্ডিয়া জোট খুব একটা পিছিয়ে নেই। এমন অবস্থায় দেশটির রাজধানী দিল্লিতে আজ অনুষ্ঠিত হবে ২ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে অংশ নিতে পার্টির নেতারা হাজির হচ্ছেন দিল্লিতে। অবশ্য এনডিএ জোটের নেতারা আজকে বৈঠকে মোদীকে সমর্থনের কথাও জানাতে পারেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, নির্বাচনে বিজেপি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সরকার গঠনের কোনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ২৩৪টি আসন নিয়ে বিরোধী ইন্ডিয়া জোট খুব একটা পিছিয়ে নেই। তারা যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে জোটে টানতে পারে তবে তারা সরকার গঠন করতে পারে অন্যান্য দলের সমর্থন নিয়ে। এই পরিস্থিতিতে গোটা ভারতের নজর ২টি বৈঠকের দিকে। সংবাদ মাধ্যম বলছে, বুধবার বিকেল ৪টায় বৈঠক বসতে চলেছে এনডিএ জোট। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, ইতিমধ্যে স্পিকার পদের দাবি জানিয়েছে জোট সঙ্গী টিডিপি এবং জেডিইউ। এছাড়া স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দিকেও চোখ রয়েছে শরিকদের। ভারতের সরকার গড়তে হলে মোদীকে জোটের মাধ্যমেই এগোতে হবে এবং জোটের রাজনীতি কেমন হবে তা স্পষ্ট হবে আজকের এনডিএ বৈঠকেই। যদিও আজই এনডিএ বৈঠকে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু মোদীর হাতে লেটার অফ সাপোর্ট তুলে দিতে চলেছেন বলে জানা গেছে। এছাড়া নীতিশবাবু ও নীতিশ কুমারকে কতটা বিজেপি ঠিক তার উপরেই পরবর্তী কৌশল নির্ধারণ করবে বিরোধী শিবির। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ইতিমধ্যেই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। এদিকে রাশিয়ার নেতৃত্বাধীন আরেকটি অর্থনৈতিক সংস্থার সদস্য হতে যাচ্ছে ইরান। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন পর্যবেক্ষক সদস্য হওয়ার ইরানি আবেদনকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সির মঙ্গলবার মস্কোর এই সিদ্ধান্তের কথা বলেছেন। আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ইরানকে ইইউ এর পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেওয়া হবে। তিনি মস্কোর ইউরেশিয়ান আন্তঃসরকার বিষয়ক পরিষদের বৈঠকের পর আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়াতে রাশিয়া তার আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও আর্মেনিয়াকে নিয়ে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং মলদোভা ও কিউবা এরই মধ্যে এই সংস্থার পর্যবেক্ষক সদস্য হয়েছে। বিশ্ব অর্থনীতির উপর পাশ্চাত্যের একচ্ছ আধিপত্য মোকাবিলা করার লক্ষ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও আর্মেনিয়াকে নিয়ে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং মলদোভা ও কিউবা এরই মধ্যে এই সংস্থার পর্যবেক্ষক সদস্য হয়েছে। বিশ্ব অর্থনীতি ও পাশ্চাত্যের একচ্ছত্ব আধিপত্য মোকাবিলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা তৈরি হয়েছে তার এটি অন্যতম।